রসায়ন দ্বিতীয় পত্র যেই সিকিউগুলো করলে তোমার আসলে একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তুমি সহজে গুছিয়ে নিতে পারবে, একটা চ্যাপ্টারের সমস্ত টাইপগুলো কাভার হবে, কোন সিকিউগুলো তোমার করতেই হবে, কোনগুলো দেখে রাখলেও চলবে, কোনগুলো কঠিন হলে আসতে পারে, সব কিছু কিন্তু আজকে আলোচনা করে দিব। সকলেই শুরুতে ভিডিওটি শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। এবং একইভাবে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটিও তোমরা চাও কিনা, অর্গানিক কেমিস্ট্রিতে কোন সিকিউগুলো পড়লে আসলে তোমার মোটামুটি একটা সুন্দর একটা রিভিশন হয়ে যাবে। এবং অনেকে আছো যে আমি অর্গানিক কেমিস্ট্রিটা ব্যাকআপ হিসেবে রাখতে চাই, যেন মিনিমাম একটা সিকিউ আমি আসলে উত্তর করতে পারি। তো সেই মিনিমাম একটা সিকিউ উত্তর করার জন্য বা পুরো চ্যাপ্টারে আসলে কোন সিকিউগুলো পড়লে সেগুলো থেকে আসলে আসতে পারে, সেই ধারণা যাদের নাই, যারা এই ধারণাটা পেতে চাও, এই চ্যাপ্টারের সাজেশনটাও চাও, তারা অবশ্যই কমেন্টে জানাও। কারণ আমরা এখন এই রসায়ন দ্বিতীয় পত্রে অর্গানিক কেমিস্ট্রি ছাড়া বাকি চ্যাপ্টার সবগুলো আমরা কিন্তু টপ 15 সিকিউগুলো নিয়ে আলোচনা করব। অর্গানিক কেমিস্ট্রিটা আমরা আলাদা একটা ভিডিও দিব, তোমরা সেটা যদি চাও, তোমাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই সকলেই কমেন্টে জানাও এবং সকলেই শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আমরা ক্লাসটি শুরুগুলো থেকে আসলে এই যে আমাদের কেমিস্ট্রি সেকেন্ডের ফাইনাল সাজেশন টপ 10 বা টপ 15, সো আমি চ্যাপ্টারগুলো থেকে, এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে আমি মোটামুটি হচ্ছে যে 10 থেকে 15টা করে সিকিউ সাজিয়েছি। যেই 10 থেকে 15টা সিকিউ করলে তুমি পরীক্ষায় গিয়ে 100% কমন পাবা, আমি এই কথাটা না বলে আমি তোমাকে এইটা বলতে চাই যে এই 10 থেকে 15টা সিকিউ পড়লে তোমার সবগুলো টাইপ কাভার। সো তুমি যতগুলো প্রস্তুতি নিতে যাচ্ছ, তুমি মনে করো যে টেস্ট পেপারে সব প্রশ্ন করে ফেলবা, তাহলে হতে পারে এটা একটা ওয়ে, করে ফেলো, তো সব তোমার কমন বা সব টাইপ তোমার শেষ। আর আমি তোমাকে এই সবগুলো এই 60-70টা থেকে তোমাকে আমি 10 থেকে 15টা সাজিয়ে দিচ্ছি যে এই সিকিউ তোমার পরীক্ষার হলে ঢোকার আগে দেখে যাও, 100% বাঞ্ছনীয়, দেখে যেতেই হবে। তাহলে অ্যাটলিস্ট তোমার সবগুলো টাইপ কাভার হবে, পরীক্ষার হলে বসে প্রশ্ন যেভাবে দিক তুমি উত্তর করতে পারবা। এই হচ্ছে টার্গেট। সো আশা করি বুঝতে পেরেছো। সো চলো আমরা পরিবেশ রসায়ন থেকে দেখি যে কোন সেই 10 থেকে 12টা প্রশ্ন, হ্যাঁ, সেগুলো পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার কাভার হয়ে যাবে। হ্যাঁ, যারা আগামাথা চ্যাপ্টারে বুঝো না তাদের জন্য বলে দিচ্ছি। সো পরিবেশ রসায়ন থেকে আমাদের রয়েছে, দেখো এখানে সিকিউর টাইপ আসলে সাধারণত দুইটা। হ্যাঁ, সো দুইটা বলতে পারি আমরা এখানে আমাদের সিকিউর টাইপ। একটা হচ্ছে আমাদের হচ্ছে দেখবা যে ডাল্টন, হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এবং আরেকটা হচ্ছে তুমি দেখবা যে গ্রাহামের ব্যাপন সূত্র। হ্যাঁ, সো এই ব্যাপন হার এগুলো দিয়ে একটা সিকিউর সাধারণত আসতে দেখা যায়। এবং আরেকটা সাধারণত তোমার এখান থেকে আসে, সেটা হচ্ছে যে আমাদের দেখবো যে এমাগা বক্র, হ্যাঁ, এমাগা বক্রের যে গ্রাফগুলো, হ্যাঁ, এমাগা বক্র, তারপর হচ্ছে ব্যাখ্যা, হ্যাঁ, তুমি দেখবা যে বা হচ্ছে তোমাকে গ নম্বরে দিল গতিশক্তি বা সিআরএমএস, এগুলো মানে এগুলো মিলে ঝিলে একটা আসতে দেখা যায়। এটা হচ্ছে সাধারণ কেস, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলো সাধারণতই পরীক্ষায় আসতে দেখা যায়। কিন্তু এগুলো ছাড়াও তোমার যেগুলো আসতে পারে আদার্স তোমার কি রয়েছে, যেমন অ্যাসিড ক্ষার মতবাদ, এখান থেকে অনেকের বোর্ডে দিয়ে দিবে এবছর যেহেতু একটু উল্টাপাল্টা হচ্ছে। সো অ্যাসিড ক্ষার মতবাদের টাইপের প্রশ্নটা আমি একটা অ্যাটলিস্ট দেখে রাখবো, একটা হলেও দেখে রাখবো, অ্যাসিড ক্ষার মতবাদ। বা আরও একটু পোর্শন রয়েছে তোমাদের, সেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড, ডিও। হ্যাঁ, এগুলো কিন্তু কম আসে পরীক্ষায়, কিন্তু একটু নজর রাখলা যে তোমার বেলায় দিয়ে দিল তো তুমি তো তখন বাস খেয়ে যাবা। সো একটু তুমি দেখে রাখো, ডিও নির্ণয়টা একটু দেখে রাখো হালকা করে। সো আগে তুমি মেইন প্রস্তুতি দেখো, এর স্টার দিয়ে দিচ্ছি। সো আগে তুমি মেইন প্রস্তুতি না, এটা তোমার মেইন প্রস্তুতি হয়ে গেছে মনে করো, এরপরে এক্সট্রা তুমি পড়াশোনা একটু করো, ঠিক আছে। সো অ্যাসিড ক্ষার মতবাদটা আসে। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অ্যানালাইসিস। এবার দেখো কোন সেই প্রশ্নগুলো পড়বো। দেখো একটা প্রশ্ন শুধু রেখেছি, ময়মনসিংহ বোর্ড 23, আশা করি দেখা যাচ্ছে। সো এই প্রশ্ন তুমি কেন পড়বে, এই প্রশ্ন তোমার কী কী হবে, এই প্রশ্ন পড়লে তোমার কাভার হবে হচ্ছে, দেখো এই যে বলেছিলাম ডাল্টনের আংশিক চাপ সূত্র, মিশ্রণের মোট চাপ বের করাটা ক্লিয়ার হবে। এবং দেখো এখানে 27 ডিগ্রি তাপমাত্রা, 27 তাপমাত্রা, আর তোমাকে বলছে তাহলে মিশ্রণের চাপ কত হবে। সো গেল। এবং বলছে ব্যাপন হার কোনটা বেশি হবে। সো দুইটা প্রশ্ন আমাদের এখানে সুন্দর মতো আছে। খালি এই প্রশ্নটা পড়লে কি এই টাইপ কাভার না, একটু ভেরিয়েশনগুলো আমরা দেখে রাখবো যেগুলো পরীক্ষা আসতে পারে। এর জন্য তুমি দেখবা কুমিল্লা বোর্ড 23, এবং খেয়াল করে দেখো এখানে আমি কোন প্রশ্ন রেখেছি, তাপমাত্রা 20, এখানে তাপমাত্রা হচ্ছে এসটিপিতে কত, যে 273 কেলভিন বা 0 ডিগ্রি। সো এখানে দুইটা ভিন্ন তাপমাত্রা, এবং এখানে জিজ্ঞেস করেছে আরও একটা ভিন্ন তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত। তাহলে এটা তো একটু দেখে রাখতে হবে যেন পরীক্ষা হলে গিয়ে তুমি ঘাবড়ে না যাও। সো এই জন্য এই প্রশ্নটা করবা। আর ঘ নম্বরটা এখানে আলাদা একটা প্রশ্ন বলেছে, এখানে 1 মিটার নল আছে, গ্যাসগুলো ছেড়ে দিলে কোথায় গিয়ে মিলিত হবে। সো এই যে মিলিত হওয়ার প্রশ্ন দেখবা যে বোর্ডে আসতেছে। তাহলে ব্যাপন হার, মিলিত হওয়ার প্রশ্ন, মিশ্রণের মোট চাপ, এই তিনটা প্রশ্ন হচ্ছে মেন। কিন্তু এই তিনটা প্রশ্নের ভ্যারিয়েশনগুলো আমরা এখন তোমাকে এরকম ভ্যারিয়েশনগুলো তুমি খুঁজে দিচ্ছি, তোমার খুঁজতে হবে না, তুমি কুমিল্লা বোর্ড 23 করবা, বা তুমি এইটা প্রশ্নের ডাক দেখে নাও, দেখে তুমি করবা, কুমিল্লা 23 তুমি সাধারণত পাবা। এরপর দেখো আরেকটু ভিন্ন রকমভাবে তোমাকে কি বলতে পারে, দুইটা সিলিন্ডার দিয়ে বলছে কি, যে এখানে বলছে এই প্রশ্ন দিয়েছি এটার জন্য যে কোন সিলিন্ডারটা অধিক উপযোগী হবে পরিবহনের জন্য। এখন তুই পরীক্ষা হলে কট খেয়ে যাবে, এটা তো আমার কমন পড়লো না। তুমি জানো কি বের করতে হবে, কিন্তু মানে বুঝবা না যে আমি বাইর করবো আসলে কোনটা, তুমি ওইটা বের করতে পারবা কিন্তু পরীক্ষা হলে বুঝবা না কোনটা, এই জন্য দেখে রাখবো অবশ্যই। আর এরকম গ নম্বরে অনুর সংখ্যা, গতিশক্তি, সিআরএমএস এগুলো আসে।
সো অনুসংখ্যাটা তুমি এখানে কাভার হয়ে গেল। এরপরে পরের প্রশ্ন দেখো, যে বলছে যে দুর্ঘটনা ঘটতে পারে কিনা। সো এরকম একটা প্রশ্ন করে রাখলে, আর গতিশক্তির কথা বলছিলাম, এই জন্য তুমি করে রাখবা দিনাজপুর বোর্ড 23। একইভাবে তুমি প্রস্তুতি নিবা হচ্ছে দেখো এখানে যে বলছে কি যে এই দুইটা গ্যাস আদর্শের ন্যায় আচরণ করবে কিনা, হ্যাঁ আদর্শের ন্যায় আচরণ করবে কিনা, আণবিক ভর হিসাব করে, এগুলো কমন। সো তোমার এই প্রশ্নটা হয়ে যাবে। সো তো মোটামুটি তোমাকে আমি যে 10 থেকে 15টা প্রশ্ন দিব আসলে সব মিলিয়ে। সো তোমার এইটুকু অবশ্যই পারা উচিত, 10-12টা প্রশ্ন অবশ্যই, কিন্তু অ্যাটলিস্ট 10-12টা প্রশ্ন হাতে কলমে প্র্যাকটিস করতেই হবে। গেল আমাদের এই টাইপটা, তাহলে বুঝতে পারলা এই টাইপটা শেষ, একটা টাইপ শেষ। এবার হচ্ছে আমরা দেখতেছি অন্য একটা টাইপ, এরকম অ্যামাগা বক্রের জন্য কোন কোন প্রশ্ন তোমাকে দেখতে হবে। সো অ্যামাগা বক্রের জন্য দেখো প্রথমে কি জিজ্ঞেস করেছে, যে আদর্শ আচরণ না করার কারণ, তোমাকে ব্যাখ্যা আসবে, পরীক্ষা আসবে ব্যাখ্যা, এই অ্যামাগা বক্রের ব্যাখ্যা। সো ব্যাখ্যাগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখবা 2-3টা ব্যাখ্যা আছে। সো তুমি টেস্ট প্যাড থেকে 2-3টা ব্যাখ্যা এনশিওর করে নাও, 2 থেকে 3টা ব্যাখ্যা আছে। সো এই 2 থেকে 3টা ব্যাখ্যা তুমি এনশিওর করো। তবে আমি দাগিয়ে দিচ্ছি কয়েকটা, দেখো বলছে যে আদর্শ আচরণ না করার কারণ, কেন আদর্শ করলো না, এটা আদর্শ ছিল, এগুলা এরকম বেঁকে গেল কেন, এরকম বক্রতার কারণ কি, মানে আদর্শ আচরণ না করার কারণ কি, এটা হচ্ছে সেই কারণ, সমীকরণ সব ব্যাখ্যা করতে বলছে। তারপর একটা ব্যাখ্যা আছে কোন শর্তে এগেশের ন্যায় আচরণ করবে, মানে কোন শর্তে বাস্তবের আদর্শের ন্যায় আচরণ করবে, এরকম টাইপ। সো সেগুলো বুঝেছে, পাশাপাশি গতিশক্তি শক্তি আছে। সো এই ব্যাখ্যাটা তোমাকে এখান থেকে স্পেশালি আমি দিয়েছি, আদর্শ আচরণ করার শর্ত, কোন শর্তে আচরণ করবে, আর এরকম বিচ্যুতির কারণ, হ্যাঁ এই একটু আগে আমরা সেটা দেখছিলাম, বিচ্যুতির কারণে ব্যাখ্যা তোমার আসবে। সো তুমি এই জন্য দেখো এখানে রাজশাহী বোর্ড 23 এবং আগের বোর্ডগুলোর নামও তুমি আশা করি দেখে নিয়েছো। এরপর দেখো আদার্স, আমরা আরও এইগুলো তো করলামই, আমরা এখান থেকে আমাদের মেন প্রস্তুতি শেষ, কিন্তু তারপরে আমরা একটু একটা করে সিঙ্গেল বিভিন্ন টাইপের একটা করে দেখে রাখবো, যেন পরীক্ষা আমাদের প্রস্তুতি ভালো হয়। যেমন এখানে বলছে দেখো যে গ্যাসের গতিশক্তি বের করতে বলছে, এরকম ঘনত্ব দেওয়া আছে। তো তখন তুমি প্যারা খাইতে পারো, ভয় পাইতে পারো, যেন এই ধরনের প্রশ্ন আমি একটু রাখছি, তুমি যেন কোরিডোরের পরীক্ষার হলে যাও কোনো প্যারা না খাও। বলছে কোন অবস্থায় বেশি চাপ দিবে। ও আরেকটা জিনিস পরীক্ষা আসে, তোমাকে এই প্রশ্ন আমি বলে দিচ্ছি, কোন অবস্থায় বেশি চাপ দিবে, হ্যাঁ এই যে এই ব্যাপারটা, এটা আদর্শ বাস্তব চাইছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দিবে কি যে দুইটা পাত্র এরকম দিয়ে বলবে কি দুইটা গ্যাস আছে, হ্যাঁ মিশ্রণে কোন অবস্থা বেশি চাপ দিবে, আংশিক চাপ বের করতে বলে। সো এই প্রশ্নটা তুমি নিজেই একটু বের করে নিবা, আংশিক চাপ বের করতে হয়, হ্যাঁ আংশিক চাপ নির্ণয়, মানে তোমাকে বলবে কোন অবস্থায় বেশি চাপ দিবে, এই কথাটা আসবে, হ্যাঁ কোন অবস্থায় বেশি চাপ দিবে। সো এই কথাটা মনে রাখবা, যে কোন অবস্থায় বেশি চাপ দিবে, আংশিক চাপ বেশি হলে সেখানকার চাপটা বেশি হবে। কিন্তু এখানে ভিন্ন প্রশ্ন বলছে আদর্শ না বাস্তব কোন অবস্থা বেশি চাপ দিবে, সেখানে আমি আদর্শ বাস্তবের চাপ আলাদা বের করবো, হ্যাঁ তাহলে এই কথাটা কিন্তু তোমাকে বলবে কোন অবস্থা বেশি চাপ দিবে, আর এটার উত্তরটা আলাদা, হ্যাঁ এটা কিন্তু আলাদা উত্তর। সো ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার এমন ভেবো না যে আচ্ছা ময়মনসিংহ বোর্ড 23 আংশিক চাপ বের করতে হবে, সেটা বলিনি, আমি বলছি কোন অবস্থায়, এটা মুছে দিয়ে অনেকে ভুল বুঝবে। সো এটা আলাদা প্রশ্ন, আমি আলাদা লিখে দিচ্ছি, তো কোন অবস্থায় বেশি চাপ দিবে, হ্যাঁ এরকম জিজ্ঞেস করবে, হ্যাঁ কোন অবস্থায় বেশি চাপ, কোন অবস্থায় মিশ্রণে, সো লিখে দিচ্ছি কথাটা মিশ্রণে, হ্যাঁ মিশ্রণে কোন গ্যাস, হ্যাঁ বলবে কি মিশ্রণে কোন গ্যাস, কোন অবস্থায় না, মিশ্রণে কোন গ্যাস বেশি চাপ দিবে, মিশ্রণে কোন গ্যাস বেশি চাপ দেয়, মিশ্রণে কোন গ্যাস বেশি চাপ দেয়, সহজ কথা শেষ। এরপর তুমি কী করবে দেখো, জিজ্ঞেস করছে কোনটাকে সহজে তরলে পরিণত করা যায়, এরকম 1-2 অঙ্ক দেখে রাখবা, ঠিক আছে, যে মোট চাপ বের করতে বলছে। সো এই বোর্ডের নামটাও দেখে রাখো, এই বোর্ডের নামটা কি ছিল, এটা ছিল হচ্ছে লিঙ্কন স্যার আর কি, ঠিক আছে। সো এই প্রশ্নটা তুমি পাবা, এই প্রশ্ন তুমি অন্য বোর্ডের মধ্যেও খুঁজে পাবা, সো এখান থেকে একটু দেখে নিও। আর লিঙ্কন স্যারের বই থেকে আরেকটা প্রশ্ন, এই যে দেখো এখানে সেটা রয়েছে যে এসিড ক্ষার, বলছিলাম না যে এসিড ক্ষার কিন্তু বোর্ডেও পাবা, ঢাকা বোর্ড 23-এর দিকেও তুমি পাবা, কিন্তু এসিড ক্ষার মতবাদ, হ্যাঁ এই যে মতবাদ, হ্যাঁ এসিড ক্ষার মতবাদ, হ্যাঁ এসিড ক্ষার মতবাদ। সো এই জিনিস কিন্তু আমি তোমাকে উল্লেখ করে দিলাম, এখন তুমি পড়ে যাবা কি যাবা না তোমার ব্যাপার, না পড়ে গেলে তুমি পরীক্ষায় গিয়ে বাস পেতে পারো, আবার নাও আসতে পারে, এটা কম ইম্পর্টেন্ট। সো দেখে রাখবো অ্যাটলিস্ট একবার। সো আমি এখানে দেখো রেখেছি, এই হচ্ছে আমাদের মোটামুটি 10, 11, 12টা প্রশ্ন। সো এই করে তুমি কনফার্ম করো, এনশিওর করো, এই চ্যাপ্টার থেকে তোমার আর চিন্তা করতে হবে না যে আমি সব টাইপ পড়েছি, তো হ্যাঁ তোমার সব টাইপ পড়া হয়েছে, এগুলোর মধ্যে বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, তখন তোমাকে পরীক্ষায় সেই ব্রেন খাটা একটু উত্তর করতে হবে, আর তুমি এগুলাই সরাসরি কমন পেয়ে যেতে পারো। আর এগুলো সরাসরি কমন না পেলেও এইটার জ্ঞান দিয়ে তুমি বাকিগুলো তুমি মোটামুটি করতে পারবা, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম পড়াশোনা, আমি বারবারই বলি এইটা হচ্ছে মিনিমাম পড়াশোনা। এরপরে তোমার যা আরও হাতিয়ার আছে, যা পড়া সব তুমি পড়ো, কিন্তু এটুকু মিনিমাম, এটুকু না পড়ে কেউ যাবে না, এটা হচ্ছে মিনিমাম কথাবার্তা। এবং অলরেডি তোমাদেরকে বলেছি আমাদের অ্যাডমিশন ব্যাচ কিন্তু রয়েছে, ভার্সিটি প্লাস গুচ্ছ এই ব্যাচে। সো যারা মনে করো আশিক ভাইয়ের পড়া একটু বুঝি, আশিক ভাইয়ের গোছানোটা আমার ভালো লাগে, আমি সহজে ক্যাপচার করতে পারি, এরকম যারা মনে করো তারা আমাদের সাথে এই ব্যাচে ওয়েলকাম। কারণ আমি তোমাদের অ্যাডমিশন ব্যাচে একদম সুন্দরভাবে এইভাবেই করে গুছিয়ে তোমার যা প্রয়োজন এইভাবে তুমি যদি গুছিয়ে পড়ো তোমার ভালো মনে থাকবে। তুমি সবসময় এটা খেয়াল করেছো যে গুছিয়ে পড়লে তোমার ভালো মনে থাকে, তো পুরো চ্যাপ্টার তোমার কাছে হজবরল মনে হলেও এখন তুমি জানো আচ্ছা ফাইন এই 6টা এই 5টা করলে আমার 2 টাইপ শেষ হয়ে যাবে, ওকে ফাইন, এখন আমি এগুলোকে ভালো মতো প্র্যাকটিস করে একটা কনফিডেন্স চলে আসবেন, যে প্রশ্ন উল্টাবা তুমি দেখবা যে ওকে এটা পারছি আমি,
তো তখন তোমার কিন্তু একটা প্রেশার কমে যাবে, মানসিক প্রেশার কমে যাবে। তো সেই কাজটা আমি অ্যাডমিশন ব্যাচে করবো ইনশাল্লাহ। তো যারা মনে করো আশিক ভাইয়ের পড়াটা ভালো লাগে, বুঝি, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এখন কিন্তু একটা অফারও আছে, পরীক্ষা চলাকালীন সময় 3299 টাকা। সো যারা চাও দ্রুত যুক্ত হয়ে যাও। যুক্ত হবো কিভাবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখন একটা মেসেজ দিয়ে তোমরা হচ্ছে বলে রাখো, তাহলে কিন্তু এই 3299 টাকার স্পেশাল অফারটা তোমরা কিন্তু পাবা, এবং সাথে প্র্যাকটিস শিট, কোথা থেকে প্র্যাকটিস করবা ইত্যাদি সব কিছু তো পাবাই, নো প্রবলেম। সো এবার চলো আমরা শুরু করি হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা। আমরা এখন দেখি এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো সঠিকভাবে আমরা যদি পড়ি, গুছিয়ে পড়ি। এই চ্যাপ্টারে আমি একটু প্রশ্ন বেশি রেখেছি, কারণ অনেকেই এই চ্যাপ্টারটা একটু কম পারে। তো কম পারলে তো অল্প দু একটা প্রশ্ন করে তুমি পরীক্ষার হলে আসলে টিকতে পারবা না, তাই একটু বেশি অঙ্ক দিয়েছি যেন তুমি আর কি একদম এই অঙ্কগুলো করলেই তোমার সব হয়ে যায়, তোমার যেন বাড়তি আর কোনো প্যারা না নিতে হয়। সো সেভাবেই এখানে দিয়েছি। এখানে আমাদের 15 থেকে 16টা প্রশ্ন রয়েছে। সো এই চ্যাপ্টারে তুমি 15 থেকে 16টা প্রশ্ন, 2টা সিকিউ পাবা। সো 2টা সিকিউ পাইতেছো, তার মানে কি একটা সিকিউ জন্য তোমাকে গড়ে 7-8টা প্রশ্ন করতে হচ্ছে। সো অবশ্যই 7 থেকে 7টার মধ্যে তুমি একটা পাচ্ছ, তাহলে তো বেটার, তাই না? সো তুমি এটা মিনিমাম পড়ে নাও পরিমাণগত চ্যাপ্টার থেকে। এখানে 2টা টাইপ রয়েছে। 2টা টাইপ বলতে আসলে মোটামুটি 2.5টা টাইপ। আড়াই বলতে কি একটা ঘ নম্বরে আসে আর কি। সো প্রথমেই আমরা দেখবো হচ্ছে আমাদের বলবে হচ্ছে জারণ বিজারণ। এই টাইপটা আমি দেখাবো ফার্স্টে, যে জারণ বিজারণ তোমাকে সমতা করতে বলবে। জারণ বিজারণ সমতা প্লাস হচ্ছে ম্যাথ। এখানে ম্যাথ থাকবে, এই ম্যাথগুলো একটু ঝামেলা, আমি বলে দেবো কোন ম্যাথগুলো তুমি করবা। 2 নম্বর রয়েছে তোমার কি, তোমাকে বলবে হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করো গ নম্বরে, এবং ঘ নম্বরে তোমাকে বলবে হচ্ছে পিএইচ নির্ণয় করার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা করো। এই মিশ্রণের প্রকৃতি কি হবে এরকম জিজ্ঞেস করবে। 2টা পাত্র দিবে বা 3টা পাত্র দিবে, হ্যাঁ, তোমাকে বলবে কি 2টা মিশ্রণ, 2টা পাত্রের মিশ্রণ, বা তোমাকে দিবে কি 3টা পাত্রের মিশ্রণ, হ্যাঁ। সো তোমাকে 2 পাত্র 3 পাত্র সব অঙ্কই আসলে করে যেতে হবে, তাহলে একদম তোমার জন্য বেস্ট হবে। সো গেল এই জিনিসটা। এরপরে আমরা দেখে আসো আরেকটা জিনিস একটু পড়তে হবে, হ্যাঁ। 3 নম্বর সেটা হচ্ছে কি, তোমাকে ব্যাখ্যা পড়তে হবে। কিসের ব্যাখ্যা? যে নির্দেশকের ব্যাখ্যা, হ্যাঁ। ব্যাখ্যাটা কিসের? নির্দেশক ব্যবহার। আমরা কোন নির্দেশক ব্যবহার করব অ্যাসিড ক্ষার টাইট্রেশনে, কোন নির্দেশক ব্যবহার করছো। 3টা ব্যাখ্যা রয়েছে। নির্দেশকের ব্যাখ্যা কয়টা? 3টা ব্যাখ্যা, হ্যাঁ। ব্যাখ্যা কয়টি? হচ্ছে 3টি। সো 3টি ব্যাখ্যা রয়েছে। এই 3টা ব্যাখ্যাও তোমাকে এনশিওর করতে হবে, তাহলে তোমার কোনো টেনশন নাই। ফাইন, সব কিছু পড়েছি, এতটুকু পড়েছো মানে ওকে, ডান। এবার তোমাকে আমি প্রত্যেক টাইপ থেকে বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন পড়বা। এই ধারণ বিধারণ টাইপটা দেখা যায়, এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি। সো প্রথমেই তুমি এই প্রশ্ন করবা, তুমি দেখবা এখানে সমতা তোমার আসবে, যে জারণ বিজারণ ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করো। সো তুমি এই দেখো ইলেকট্রন পদ্ধতি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। সো এই সমতা তুমি কোথা থেকে প্র্যাকটিস করবা? তুমি দেখবা তোমার বইয়ে, তুমি বইটা খুলবা, যারা বই কিনুনি এখনো, সে বই তো কিনেছো আসলে। তো যাই হোক, সো ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা তুমি কোথায় পাবা? যে 2য় পত্রের 3টা অধ্যায় খুলে দেখবা লেখা আছে জারণ বিজারণ সমতা। ওখানে তুমি দেখবা যে 8 থেকে 9টা বিক্রিয়া রয়েছে, হ্যাঁ, 8 থেকে 9টা বিক্রিয়া রয়েছে। সো ওই 8-9টা তুমি কি করবা? 8-9টা আসলে আসে না, 4-5টা পরীক্ষা আসে, আমি এখানে বলে দিলাম যে 6-7টা। সো এক্সট্রা একটু প্রস্তুতি নিয়ে রাখবা, যদি বাস দেয় যেন আমরা এই মোকাবেলা করতে পারি আসলে। তো 6-7টা তুমি দেখবা করা আছে, এবং কীভাবে করতে হয় ভাই আমি জানি না। সো এগুলোর জন্য কিন্তু আমি একটা প্লেলিস্ট তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, যে তুমি এই প্লেলিস্টের এই ক্লাসগুলো করো। যারা একদমই পড়াশোনা নাই, চ্যাপ্টারগুলো আগে পড়া হয়নি, আমি একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি। তোমরা সেই প্লেলিস্টে তোমরা হচ্ছে দেখো, তোমরা সবাই হচ্ছে আমাদের যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে আমাদের কমিউনিটিতে চলে যাও, বা পোস্ট যেখানে দিই সেখানে চলে যাও, প্রোফাইলে গিয়ে বা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে। সো সেই কমিউনিটি পোস্টে দেখো লেখা আছে যে ক্লাসের লিঙ্কগুলো সাজানো আছে। তো তুমি সেই ক্লাসের লিঙ্কগুলো ধরে ধরে করে ফেলো। এই প্রত্যেকটা যা যা আমি এখানে বলছি সবই তুমি দেখবা যে সেখানে করিয়েও দিচ্ছি, তো তোমার জন্য তো বেটার, তাই না? সো সেই ক্লাসগুলো অল্প সময়ের এবং অনেক বেশি হেল্পফুল, যারা বিশেষ করে আগে পড়েনি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। সো ফাইন, এটা গেল, এখানে বই থেকে শিখবো আমরা। এবং পরীক্ষায় তোমাকে ম্যাথ দিবে কি বিশুদ্ধ কিনা, যে লোহার টুকরোটি বিশুদ্ধ কিনা, বিশুদ্ধতা যাচাই করতে বলবে। এই জন্য প্রথমে অঙ্কটা পড়বো ময়মনসিংহ বোর্ড 23, এবং এবারে করবো হচ্ছে আমরা ঢাকা বোর্ড 23-এর অঙ্কটা। এবং দেখো কোথায় ভ্যারিয়েশনটা, যে গ নম্বরে বলছে যে ঠিক আছে সমতা করো, আচ্ছা বুঝলাম, সেই সমতা 6 থেকে 7টা যে বলছিলাম ওর মধ্যে তুমি পাবা এখানে। তার মধ্যে হচ্ছে ঘ নম্বরে বলছে যে কোন কোম্পানি আকরিক আয়রন উৎপাদন বেশি লাভজনক। তো তোমাকে এখানেও কী করতে হবে? ম্যাথ করতে হবে। সেই বিশুদ্ধতার ম্যাথগুলো টাইপ করেই তোমার করতে হবে এখান থেকে। তো এই ম্যাথটা আমরা এখান থেকে দেখবো অবশ্যই ঢাকা বোর্ড 23। এরপরে দেখবো হচ্ছে আমরা কি সিলেট বোর্ড 23 করবো। আমরা কেন সিলেট বোর্ড 23 করবো এই অঙ্কটা? কারণ এখানে 3 পাত্র রয়েছে। এ ও বি দ্রবণের সাহায্যে সি পাত্রে আয়রনের পরিমাণ, এদের সাহায্য নিয়ে এটা আয়রনের পরিমাণ। সেই জন্য তুমি সিলেট বোর্ড 23 অঙ্কটা প্র্যাকটিস করবা। আর এখানে তো সমতা গ নম্বরে দেখছো। তাহলে এই যে অঙ্কের ভ্যারিয়েশনগুলো, প্রথমে সাধারণত বললো বিশুদ্ধতা বের করো, তারপরে বললো কোনটা লাভজনক, তারপরে বললো যে এ ও বি এর সাহায্য নিয়ে সি এরটা বের করো, মানে 3 পাত্র। সো এই 3 পাত্র দেখবো অনেকের বোর্ডে এসে পড়ছে, ঠিক আছে? সো এই 3 পাত্রের অঙ্কটা কীভাবে করবো সেই জন্য তুমি সিলেট বোর্ড 23 পাইছো। 3টা ম্যাথ গেলো কিন্তু। এবং তারপরে আরেকটা প্রশ্ন তোমাকে বলবি কি, এখানে আসে হচ্ছে 150 ml,
কি তোমাকে বলছে প্রশ্নে 30 ml কে জারিত, যদি 1 নং দ্রবণ হতে 30 ml কে জারিত করতে দ্বিতীয় দ্রবণ দরকার হলো, তাহলে সেক্ষেত্রে এখন বলছে ভেজালের শতকরা পরিমাণ। তার মানে আছে 150, কিন্তু 150 নিয়ে কাজ করেনি, তাতে কম নিয়ে কাজ করছে। এখন তুমি একটু প্যারা খাবা, এই এখন কেমনে করবো? সো একদম ওই অঙ্কগুলোর মতোই, খালি এক লাইন এক্সট্রা। সো এই জন্য আমরা রাজশাহী বোর্ড 22টা করবো। এই যে 4টা ম্যাথ তোমার দিলাম, এই 4টা ম্যাথ তো তুমি যদি অ্যাটলিস্ট করো, এই 4টা ম্যাথ হচ্ছে সাধারণ নর্মাল, ওকে ফাইন, এই 4টা ম্যাথ পারি মানে নর্মালগুলো আমার পারা আছে। 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ তুমি অ্যাটলিস্ট আগে করবা। তারপর তুমি কি করবে, এখানে সমতা এখানেও আছে, আরও কিছু প্রশ্ন আমি দিয়েছি। দিনাজপুর বোর্ডে এসে তুমি একটু প্রশ্ন আয়রন বের করতে বলছে, হ্যাঁ, কারণ এরকম দেখলে অনেকে আবার ভয় পাই যাবে, কী হলো। সো এই জন্য তুমি একটু আগে থেকে এগুলো দেখে রাখো, এই জন্য আমি দিয়েছি। আরও কয়েকটা দিয়েছি, দেখো বরিশাল 19 তোমাকে বের করতে বলেছে কি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বের করতে বলছে কি যে কতটুকু প্রয়োজন হবে, এটাও সেই অঙ্কগুলো ম্যাথ যেগুলো, 4 থেকে 5টা ম্যাথ, 5টা ম্যাথের কথা বললাম। এই যে 5টা ম্যাথ 6টা ম্যাথ, এই 5টা ম্যাথ তুমি এখান থেকে করবা, 5টা ম্যাথ, ঠিক আছে। সো গেল 5টা ম্যাথ। এরপরে আমরা আসি হচ্ছে যে আরেকটা টাইপ, তৃতীয় টাইপ, যেটা কি আমাদের আসবে কি, গ নম্বরে ঘনমাত্রা নির্ণয় করো, ঘনমাত্রা পিপিএম এ বের করো, ঘনমাত্রা পার্সেন্টেজ শতকরায় বের করো। তারপর তোমাকে বলবে কি এ ও বি দুইটা পাত্র আছে, মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কি হবে। খালি প্রকৃতি বলবে না, মাঝে মাঝে জিজ্ঞেস করবে যে এই পিএস নির্ণয় করার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা করো, ঠিক আছে। সো এটা হচ্ছে ঘনমাত্রা আর মিশ্রণের প্রকৃতি পিএস এর মাধ্যমে। আর এই সে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা তুমি দেখতে পাচ্ছ, এই যে একটা ব্যাখ্যা, যে এ ও বি টাইট্রেশন করলে উপযুক্ত নির্দেশক কি, লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, লেখচিত্র রাখতে হবে, এরকম করে রাখতে হয় আর কি। সো এই ব্যাখ্যা তোমাকে পড়তে হবে বই থেকে, তুমি দেখবা। এটা হচ্ছে কোন বোর্ড, রাজশাহী বোর্ড 23। এবং তুমি এখানে 3টা ব্যাখ্যা পাবা। কী ব্যাখ্যা বলে দিই, সবল অ্যাসিড সবল ক্ষার যদি দেয় তাহলে একটা ব্যাখ্যা হয়। তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড এবং যদি সবল ক্ষার দেয় তাহলে একটা ব্যাখ্যা হয়। আর যদি দেয় সবল অ্যাসিড এবং হচ্ছে দুর্বল ক্ষার, তাহলে আর একটা ব্যাখ্যা হয়। এই যে 3টা ব্যাখ্যা আর কি, বুঝছো। সো এই 3টা ব্যাখ্যা তুমি দেখে রাখবা। সো এখানে তুমি দেখবা যে কী আছে, দেখো এখানে কি আছে, সবল অ্যাসিড সবল ক্ষার। সো তুমি প্রশ্নটা দেখতে না পারলেও রাজশাহী বোর্ড 23টা বের করে নিজেই দেখো, ঠিক আছে। এইভাবে তোমাকে ব্যাখ্যাগুলো দেখতে হবে। তারপর দেখো আরও এই যে ব্যাখ্যা রকম তো আসে গ নম্বরে, বলছিলাম না, হ্যাঁ এখানে হচ্ছে এই সবলেরটাই আছে, প্রশ্নটা এখানে আমাদের সেমই, জাস্ট দিয়েছি, তুমি একটু প্র্যাকটিস করতে পারো। তারপর দেখো সিলেট বোর্ড 23 কি আছে, মিশ্রণের প্রকৃতি, সে একই প্রশ্ন। আর এখানে একটু ভিন্নতা দিয়েছে, বলছে কি যে 400 ml পানি যোগ করলে তখন ঘনমাত্রা কত হবে, পানি যোগ করার পরে লঘুকরণ, এটা হচ্ছে লঘুকরণ। সো লঘুকরণটা পরীক্ষায় আসে, সো এই লঘুকরণ টাইপটাও যেন তোমার কাভার হয়ে যায়, তাই আমি তোমাকে দিয়েছি হচ্ছে সিলেট বোর্ড 23, ঠিক আছে। সো এই লঘুকরণটা তুমি ঘনমাত্রা আগেই তোমার কমন পড়ে গেছে, সমস্যা নেই। সো এই টাইপ থেকে এগুলো, এছাড়াও এগুলো হচ্ছে এছাড়াও ব্যাখ্যা 3টা কথা কিন্তু বলছি। সো ব্যাখ্যা 3টা একটু বই থেকে দেখবা, ব্যাখ্যা 3টা ব্যাখ্যা কিন্তু বলছি, 3টা ব্যাখ্যা, হ্যাঁ 3টা ব্যাখ্যা তুমি দেখে নিবা যে আলাদা আলাদা। তোমাকে বলছি যে সবল অ্যাসিড, হ্যাঁ সবল অ্যাসিড প্লাস হচ্ছে সবল ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার, এই ব্যাখ্যা দেখবা 1 নম্বর। এটা তো তোমাকে দিয়েছি, এটা পাই গেছে অলরেডি। আর যেহেতু তোমাকে প্রশ্ন এখন আমি বের করে দেই নাই, সেদিন হচ্ছে তোমার এরকম, আমি বলে দিচ্ছি দুর্বল অ্যাসিড, আর এখানে হচ্ছে যে দুর্বল অ্যাসিড, তাহলে কী হবে, সবল ক্ষার, সবল ক্ষার। আর এখানে হচ্ছে দুর্বল ক্ষার, আগে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, সরি দুর্বল, হ্যাঁ দুর্বল ক্ষার, আর হচ্ছে সবল অ্যাসিড, হ্যাঁ সবল অ্যাসিড। সো এই হচ্ছে 3টার ব্যাখ্যা বাবা, এই 3টা আমি অলরেডি বলে দিয়েছি। আর এই যদি তুমি একটু দেখো টেস্ট পেপারই আছে, আর নাহলে আমি হচ্ছে আমাদের দর্পণ একাডেমি ফেসবুক যে পেজটা, সেখানে কিন্তু আমি এগুলোর উত্তর আমি কিন্তু দিয়ে দেবনি। সো তোমরা সেখান থেকে একটু দেখে নিও, যদি যাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাও, আমি বের করে দিয়ে দেবনি যদি তোমাদের দরকার হয়। আর তোমরা পাইলে তো আর প্যারা খাইতে হয় না, সো তখন আর দেওয়ার দরকার নেই, সো তোমরা জানাও সেটা। সো গেল এই জিনিসটা আমাদের। এরপরে দেখো এখানে আমাদের কি আছে, আদার্স। এছাড়াও তুমি এমনিতে দেখে রাখবা একটু, কারণ এগুলো প্রশ্ন কঠিন হলে, হ্যাঁ এছাড়াও প্রশ্ন কঠিন হলে এগুলো আসবে, ঠিক আছে। কঠিন হলে, যদি প্রশ্ন কঠিন হয়, যে প্রশ্ন কঠিন হয়, তাহলে এই যে নেক্সট প্রশ্ন কঠিন হলে নেক্সট সিকিউগুলো আমরা দেখবো। যেমন কোনটা দেখবো আমরা, চট্টগ্রাম বোর্ড 23, কঠিন না, জাস্ট হচ্ছে তুমি একটু প্রস্তুতি নিয়ে যাবা যে হ্যাঁ এরকম বিক্রিয়া থাকলে কীভাবে করতে হয়, ঠিক আছে, কঠিন না। চট্টগ্রাম 23, তারপরে হচ্ছে যশোর বোর্ড 23, তুমি দেখবা এরকম। যশোর বোর্ডটাও আসলে এটা হচ্ছে আমাদের আগেরটার মতো, যশোর বোর্ডটাকে এই টাইপে রাখা ঠিক হয়নি, যশোরটা আমি উঠাই দিচ্ছি, এই অঙ্কের মধ্যে দিয়ে দিই, এটা এখানে থাকো। সো এই যে আদার্স টাইপের মধ্যে রয়েছে যে এগুলা, যে তোমার এরকম বলবে এত টাইট্রেশন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, এগুলো দেখে অনেকে একটু, ওই যে এগুলো দেখে অনেকে একটু প্যারা খাবে, ভয় পাবে শুনে, তুমি প্রশ্ন বই থেকে দেখবা যে হ্যাঁ আগের মতোই করতে পারবা। তারপর তোমার রয়েছে হচ্ছে কুমিল্লা বোর্ড 19, তোমার রয়েছে দেখো, এই দেখো এগুলো তুমি একটু দেখে যাবা, কুমিল্লা বোর্ড 19, তারপর হচ্ছে যশোর বোর্ড 19, এবং এটা হচ্ছে চিটাগাং বোর্ড 19, এই যে তুতে মুতে থাকতে পারে। এখন আমরা দেখবো হচ্ছে তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি। সো তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি থেকে কোন প্রশ্নগুলো পড়বো, কিভাবে পড়বো, এবং আমরা দেখে আসো টাইপগুলো তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। তো এখানে আসলে বলা চলে আসলে একটা টাইপে আছে, প্রশ্নগুলো বলি যে আলটিমেটলি কি তোমাকে পড়তে হবে। প্রথমে তোমাকে পড়তে হবে এখান থেকে যে কত গ্রাম ক্যাথোডে জমা হলো, কত গ্রাম ক্যাথোডে জমা হলো, কত গ্রাম ক্যাথোডে জমা হলো, কত গ্রাম ক্যাথোডে জমা হলো।
কত গ্রাম ক্যাথোডে জমা হলো, তারপরে তোমাকে বলবো কত গ্রাম না বলে জিজ্ঞেস করতে পারে কতটি পরমাণু, কতটি পরমাণু, কতটি পরমাণু ক্যাথোডে জমা হলো, এখন জিজ্ঞেস করতে পারে। একটা প্রশ্ন গেল এটা। তারপর তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে কি যে এতক্ষণ বিদ্যুৎ চালনা করছি, তাহলে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন। হ্যাঁ, আমি কথাগুলো বলে দিচ্ছি। তো দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন, দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন, দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন এটা। এবং তারপরে হচ্ছে তোমাকে আরো জিজ্ঞেস করবে কি যে কোষ বিভব বের করো। হ্যাঁ, কোষ বিভব নির্ণয় করো, স্বতঃস্ফূর্ত কিনা সেটা যাচাই করো। তবে তোমাকে বলবে হচ্ছে কি নার্নস্ট সমীকরণ ব্যবহার করে, নার্নস্ট সমীকরণ হতে ইসেল, নার্নস্ট সমীকরণ হতে হচ্ছে ইসেল। তারপর হচ্ছে কি নার্নস্ট সমীকরণ হতে ইসেল। আরেকটা জিনিস আমাদের রয়েছে, সেটা হচ্ছে কি তোমাকে বলবে হচ্ছে কোষ বিভব, নার্নস্ট সমীকরণ সবই গেল আমাদের। আজ হচ্ছে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। সো এই পাত্রে সংরক্ষণ করার ম্যাথটা কমন, এটা ঘ নম্বরে আসবে ধরে নিতে পারো, বা গ নম্বরে আসবে। সেটা হচ্ছে সবচেয়ে কমন, এটা মনে করো আইসা বসে আছে আর কি, আর বাকিগুলোর সাথে খালি অ্যাড হবে, এটার সাথে এটা আসতে পারে, এটার সাথে আসতে পারে, এরকম। সো এটা আসতেও পারে নাও পারে, কিন্তু এটা হচ্ছে এই যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমার আসবে। কয়টা প্রশ্ন? 1 2 3 4 5। এবং 5-এর পর 6 নম্বরটা জিনিস দিয়ে দিচ্ছে ব্যাখ্যা। কয়েকটা ব্যাখ্যা আছে, মুখস্থ করে যাবা, একবার রিডিং পড়ে যাবা, 2-3টা আর কি। হ্যাঁ, 2-3টা বা 1-2টা বলা যেতে পারে আর কি, 1-2টা ব্যাখ্যা আছে। হ্যাঁ, সো 1-2টা ব্যাখ্যা দেখলে হয়ে গেল। এই 6টা জিনিস তুমি পড়ে যাও হাতে কলমে, তাইলেই তুমি দেখবে এখান থেকে প্রশ্ন উত্তর করতে পারছো। সো এখন দেখো কোন কোন প্রশ্ন পড়বো। দেখো এটা পড়লে হয়ে যাচ্ছে কি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই টাইপের প্রশ্নটা কাভার। পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা কাভার। তবে তোমাকে বলেছে এখানে উদ্দীপকের দ্রবণের এতগুলো, এই দেখো ঘনমাত্রার কত পরিবর্তন হবে। 6টা প্রশ্নের মধ্যে 2টা এখানে আছে, ঢাকা টেস্ট করে তোমার 2টা কভার হয়ে যাচ্ছে। এবং তারপরে তোমাকে জিজ্ঞেস করবে এরকম দণ্ড থাকবে, তোমাকে বলবে কি এখানকার ইএমএফ বের করো, কোষ বিক্রিয়ার উপর ইএমএফ বের করো। এই দেখো নার্নস দিয়ে করতে হবে, তারপরে এটা কি নার্নসড হয়ে যাবে, এটা করলে নার্নসড হয়ে যাবে। কারণ কি এই যে ঘনমাত্রা দেওয়া আছে এখানে পাত্রের মধ্যে, নার্নস দিয়ে করতে হবে। আর নর্মালি বলেছে যে এই যে ঘনমাত্রার পরিবর্তনটা অলরেডি আমরা দেখেছি, অলরেডি পাইছি আমরা, এটা অলরেডি ডান, আমরা দেখেছি ঘনমাত্রা পরিবর্তনের অঙ্ক। সো এই বোর্ডটা আমরা করবো, চিটাগাং বোর্ড 23 আমরা করবো। কারণ এটা করলে আমাদের কী হবে, যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, কত গ্রাম জমা হবে, বা এখানে উল্টা জিজ্ঞেস করেছে যে কত সময় প্রবাহিত করতে, সময় বের করতে বলছে, মানে ওই সূত্র দিয়ে যে সময়টা বের করতে বলছে, W=MIT/NF, ওটা দিয়ে। সেটা গেল আমাদের। তারপর দেখো এখানে এই প্রশ্ন রেখেছি কি জন্য, তোমাকে জিজ্ঞেস করেছে যে কতটি পরমাণু জমা হবে, আর ব্যাখ্যা একটা দিছে। সো তুমি যেন পারো এই জন্য তুমি করবে যশোর বোর্ড 23 সব মিলে। এখানে তুমি দেখবা যে এই জায়গাটায় 7, 8, 9, 10টা প্রশ্ন আছে মনে হয়। সো এখানে যশোর বোর্ড 23টা তুমি করবা কি কারণে, এই যে পাত্রে সংরক্ষণ করাটা হবে। আর এখানে দেখো যে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ সমীকরণ সহ লেখো, তাহলে অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলছে। এইটা ইম্পর্টেন্ট, অর্ধকোষ বিক্রিয়ার তোমার জন্য কাভার হয়ে যায়, এই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি যশোর বোর্ড 23, ঠিক আছে। তারপরে তুমি হচ্ছে এখানে 6 নম্বর প্রশ্নটা করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 22-এর, সেটা দেখো এখানে আছে যে ক্যাথোডে কী পরিমাণ জমা হবে, স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, যেন প্র্যাকটিসটা হয়, এই জন্য আরেকটা প্রশ্ন বাড়িয়ে দিয়েছে এই টাইপেরই। সিলেট বোর্ড 22-এ তোমাকে দিয়েছি স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ উৎপাদন হবে কিনা, কত কুলম প্রয়োজন, এইখানে প্রশ্নটা দিচ্ছি এইটার জন্য বিশেষ করে। সিলেট বোর্ড 22টা আমরা এখান থেকে বলবো 7 নম্বরটা। 8 নম্বরটা দেখবো আমরা, 8 নম্বরটা দেখবো হচ্ছে আমাদের বলেছে কোষ বিভব বের করো। এবং এখানে দেখো তোমাকে বলেছে কি যে অর্ধকোষ বিভব নির্ণয় করো। সো তুমি তো নর্মালি অর্ধকোষ বিভব নির্ণয় করতে অভ্যস্ত না, সো প্যারা খাইতে পারো হঠাৎ করে পেয়ে, তাই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি। তুমি একবার দেখলে ও বুঝো, ও এই জিনিস পারবো। আর পাত্রের সংরক্ষণ তো আগেই দিয়েছি, সিলেট বোর্ড 22। 9 নম্বরে দেখতে পাচ্ছ আমাদের আছে এখানে কি, এই দেখো কোষ ডায়াগ্রাম অঙ্কন করে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা করো। তো তুমি যেন প্যারা না খাও, ডায়াগ্রাম অঙ্কন পরে হঠাৎ করে বললো তুমি কি ডায়াগ্রাম কেমনি কি আঁকবো, আগে থেকে দেখে যাবো। ওই জন্য আমরা রাজশাহী বোর্ড 21। এবং তারপরে বলেছে যে কোনটা থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ পাবো, 1 2 3 অনেকগুলো আছে, একটু বড় অঙ্ক হবে, এই জন্য একটু দিয়েছি যেন তুমি আগে থেকেই রেডি থাকতে পারো। 11 নম্বরে রয়েছে কুমিল্লা বোর্ড 21। এই দেখো কোষ দুটি তুলনামূলক বিশ্লেষণ করো, ব্যাখ্যা বলেছিলাম না, 2-একটা ব্যাখ্যা আছে। সো এটা হচ্ছে আরেকটা সেই ব্যাখ্যা। সো আরেকটা সেই ব্যাখ্যা, মানে এই যে এরকম তোমাকে বলবে কি যে এরকম দিয়ে দিবে, একটা বলবে যে তোমার একটা হচ্ছে রাসায়নিক কোষ এবং একটা হচ্ছে দেখবা কি তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুই পার্থক্য লিখতে বলবে। সো কোষ দুইটার তুলনা। আর একটা ব্যাখ্যা কি আছে, লবণ শুধুর ব্যবহার, মুখে আগেই বলে দিলাম। সো আমরা করবো কুমিল্লা বোর্ড 21। আর তুমি খেয়াল করছো এখানে কি আছে, যে এইখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার জন্য দিয়েছি সালফিউরিক ঘনমাত্রা বের করতে বলে। তখন একটু প্যারা খায়, যে কিন্তু ঘনমাত্রা বের করতে গিয়ে একটা অনেকেই অসুবিধায় পড়ে। আর এই যে লবণ সেতুর ব্যবহার, লবণের ব্যবহারটা, ঠিক আছে, তুমি সহজ কথায় লবণের ব্যবহার প্লাস লবণ সেতুরও ব্যবহার দুইটাই পড়ে রাখবা, ঠিক আছে। লবণ সেতুর ব্যবহার, দুইটা কোষের মধ্যে পার্থক্য, এগুলো ব্যাখ্যার মধ্যে আসে আর কি। শুরুতে তোমাদেরকে বললাম যে জৈব রসায়ন এই চ্যাপ্টারটাও যারা মনে করছে ভাই আমার তো এই চ্যাপ্টারের ব্যাকআপটা দরকার, সো এই চ্যাপ্টার থেকে আমি কিভাবে আসলে
সিকিউটা আসলে ভালো করতে পারি। সো সেটা আমি আসলে করতে চাই একটা সিকিউ। সো যারা জৈব যুগের জৈব রসায়নের একটা ক্লাস চাও যে কোন টপিকগুলো বা কোন সিকিউগুলো জৈব রসায়ন থেকে পড়বো একটু দাগিয়ে দেন, 3টা টাইপের জন্যই দাগিয়ে দেন, আমি মোটামুটি দেখে যাব বা আমি হচ্ছে একটা টাইপ করে যাব, তো আমি সেটা তোমাকে দিয়ে দিব, কমেন্টে জানাও যদি প্রয়োজন হয়। আর প্রয়োজন না থাকলে সবাই সবগুলো পড়ে ফেলো, সমস্যা নেই। আর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাও। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক দেখছো অবশ্যই ফলো করে দিও। তো দেখাবে সবার সাথে। আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে কমেন্ট আমাদের এখানে পেজে বা হচ্ছে চ্যানেলে রেখে যাও। তোমার স্মৃতি থাকবে যে একসময় তুমি এখানে তোমার শেষ মুহূর্তে লড়াইটা করেছিলে আশিক ভাইয়ের সাথে। তো দেখাবে সবার সাথে। আল্লাহ হাফেজ।